মহাকুম্ভ শুধুমাত্র পূর্ণ নয়, মহাকুম্ভ, যে মহাকুম্ভের যোগ আসে 144 বছর বাদে। আর সেই মহাকুম্ভের এক্সক্লুসিভ লাইভ কভারেজ চলছে রিপাবলিক বাংলায় শুরু থেকে। আগামীকাল 13ই জানুয়ারি এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই মহাকুম্ভ মেলা, এবং সেই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত, সাধারণ মানুষ, ভক্ত ইতিমধ্যে ছুটে গিয়েছেন মহাকুম্ভের পুণ্যভূমি প্রয়াগরাজে। আর সেই কুম্ভের এক টুকরো ছবি আমরা তুলে ধরবো আজও এই বাংলার প্রাইম টাইমে। কারণ 1-2 বছর নয়, 144টা বছর পর আসে এই মহাকুম্ভ। বলে নাকি মহাকুম্ভের এই মহা অমৃত স্নানে একবার শরীর ডোবাতে পারলে, একটা ডুব লাগাতে পারলে অনেক দিনের জমে থাকা রোগ মুক্তি পর্যন্ত হয়, শরীর সুস্থ হয়, পাপস্খলন তো বটেই। এই মহাকুম্ভের প্রত্যেক মুহূর্তে নানা রকম ছোট ছোট গল্প, ঘটনাও উঠে আসছে। কিন্তু এই মহাকুম্ভের ঘটনাগুলো জানার আগে আমাদের আজকে, মানে রাত পোহালেই তো আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে মহাকুম্ভের মহালগ্ন। তার আগে একবার চলুন দেখা যাক এই মহাকুম্ভের ইতিহাসটা কি। এই মহাকুম্ভের ইতিহাস জানবো, তার সঙ্গে ইতিহাসের গল্প, সেটাও। বিশাখা আমাদের সঙ্গে রয়েছেন। বিশাখা, একদমই স্বর্ণালী, যে কথাগুলো তুমি বলছিলে, অনেক ইতিহাস, অনেক গল্পগাথা এবং অনেক রহস্য জড়িয়ে রয়েছে এই মহাকুম্ভ বা কুম্ভ, সার্বিকভাবে এই মেলা বা মিলন স্থলের সঙ্গে। আমরা যেটা জানতে পারি ইতিহাস ঘেঁটে, যে আদি শঙ্করাচার্য, তার হাত ধরেই 1800 শতকের কাছাকাছি সেই সময় থেকে মহাকুম্ভ আয়োজন করা হয় প্রথম। কিন্তু আবার যদি একটু আরও ইতিহাস এদিক ওদিক করে দেখা যায়, তাহলে দেখা যায় যে হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধনের সময়ও 4 বছর অন্তর অন্তর, তখন 5 বছর অন্তর অন্তর, তখন বলা হয়েছে বিভিন্ন ইতিহাসের বইতে দেখা গিয়েছে, যখন হিউয়েনসাংও এদেশে এসেছিলেন, চীনা পরিব্রাজক, তিনিও তার ভারত সম্পর্কিত যে গ্রন্থ, সেখানে এই কুম্ভ মেলার উল্লেখ করেছেন। অর্থাৎ ভেবে দেখুন, সেই কবে হিউয়েনসাং এসেছিলেন ভারতে, কবে হর্ষবর্ধন দেশের রাজা ছিলেন, সেই সময় বলা হয় যে তিনি নাকি সব দান করে দিতেন এই কুম্ভের মেলায়। এমনকি তার বস্ত্রটুকুও, যা তিনি পরিধান করেছিলেন, তাও নাকি তিনি দান করে দিতেন কুম্ভ মেলার শেষ দিনে। এরকম যেখানে ইতিহাস জড়িয়ে রয়েছে, তার সঙ্গে আজকের দিনে যেখানে 144 বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভর আয়োজন, সেখানে প্রতি মুহূর্তে রঙিন হচ্ছে প্রয়াগরাজ। সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো একটু একটু করে, টুকরো টুকরো করে, বিভিন্ন রঙিন ছবির রঙের সমাহার। কেন বলছি রঙের সমাহার? কারণ ভারত মানেই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারত মানেই নানা সংস্কৃতি, নানা ধর্ম, নানা মুনি, নানা ঋষি, নানা যোগীর আগমন। সেখানে মহা সমারোহে তাদের সব পথ মিলে গিয়েছে প্রয়াগরাজে, ত্রিবেণী সঙ্গমে, যেখানে এই মহাকুম্ভের প্রাঙ্গণ, সেখানে এই মুহূর্তে যেন আলাদা একটা শহর তৈরি হয়েছে। একের পর এক সেক্টর, সেই সেক্টরে তাঁবু, তাঁবুতে রয়েছেন যোগী সাধু মহারাজরা। আর সেই সঙ্গে যারা গৃহী ভক্ত, তারাও এসেছেন, কেউ নিজেদের পাপ ধুতে, কেউ চাইছেন আরোগ্য কামনা করতে, আবার কেউ একটু ডুব দিয়ে যেন পবিত্রতার স্বাদ নিতে চাইছেন এই কুম্ভে। আর সেই জায়গা থেকে একটার পর একটা ছবি দেখাচ্ছি আমরা। দেখুন, যে কথা বলছিলাম, যে সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি, সে যে কোনো জায়গা, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত, যে দিক থেকেই দেখুন না কেন, সব পথ আজ প্রয়াগরাজে। সাধু মহারাজ চলেছেন গজগমনে চলেছেন, এবং কেউ আবার উটের পিঠে তারা এসেছেন। এবং এরা যারা এসেছেন, তারা একটি নির্দিষ্ট জায়গা থেকে যে সবাই আসছেন তা নয়, হয়তো ভারত ভ্রমণে বেরিয়েছেন, তারপর তাদের গন্তব্য এখন হয়ে দাঁড়িয়েছে কুম্ভ। আর এভাবেই তারা, যারা সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদের সঙ্গে দেখা হচ্ছে, তারা তখন তাদেরকে আশীর্বাদও করছেন। কেউ হাতির পিঠ থেকে আশীর্বাদ করছেন, কেউ উটের পিঠে চেপে আশীর্বাদ করছেন। সাধারণ মানুষ তাদের ছোঁয়া পেয়ে যেন নতুন করে সেই পবিত্রতার একটু আস্বাদন করছে। একদম বিশাখা, নানা রকমের ছবি, সেই নানা রকমের ছবির কোলাজ আমরা দেখতে পেলাম। শুধুমাত্র তাই নয়, এর সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু পৌরাণিক এক গল্প। বিভিন্ন সময় আমরা শুনেছিলাম যে বিষ্ণুর মোহিনী রূপ, কিন্তু সেই মোহিনী রূপের সঙ্গে যে গল্পটা জড়িয়ে রয়েছে, শিবপুরাণ, বিষ্ণু পুরাণ বা কখনো মহাভারতও তার উল্লেখ পাওয়া যায়।
একবার সুর আর অসুরের মধ্যে ব্যাপক যুদ্ধ হয়, বিশাল সেই যুদ্ধে সেই যুদ্ধ থেকেই ঠিক হয় যে শেষ পর্যন্ত সমুদ্র মন্থন হবে এবং তারপর সমুদ্র মন্থন করে যে অমৃত উঠে আসবে, অমৃত একটা কুম্ভের মাধ্যমে, কলসের মাধ্যমে, সেখান থেকে যারা জয়ী হবে তারা পাবে সেই অমৃতের ভাগ। তো ভয়ঙ্কর এই দ্বন্দ্ব নিয়ে শুরু হলো সমুদ্র মন্থন। স্বয়ং নাগরাজ বাসুকি তিনি দড়ির মতো কাজ করেছিলেন সমুদ্র মন্থনে। একদিকে সুর অর্থাৎ দেবতারা, অন্যদিকে অসুর অর্থাৎ রাক্ষসেরা। ভয়ঙ্কর সমুদ্র মন্থন হওয়ার পর প্রথমে উঠে আসে বিষ। সেই বিষ ধারণ করেন মহাদেব এবং হয়ে যান নীলকণ্ঠ, এবং তারপর উঠে আসেন কামধেনু এবং তার সঙ্গে এই অমৃত ভর্তি কলস অর্থাৎ কুম্ভ। এই অমৃত কে ভাগ নেবে তা নিয়ে অনেক লম্বা গল্প রয়েছে, এবং অসুরদেরকে না দিয়ে, যাতে কোনোভাবেই অসুররা শক্তিশালী না হতে পারে এবং জগতের অনিষ্ট করতে না পারে, সেই অমৃত কলস চলে আসে দেবতাদের হাতে। এবং সেখান থেকেও ইন্দ্রপুত্র জয়ন্ত সেই কলস নিয়ে দৌড় দেন টানা 12 দিন, যাতে এই কলস ভর্তি অমৃত কোনো ভুল হাতে না পড়ে, সঠিক জায়গায় অমৃত পড়ে। সেই জন্য 12 দিন দৌড়ানোর পর শেষ পর্যন্ত এই অমৃতের সন্ধান পান দেবতারা। কিন্তু এই 12 দিন দৌড়ানো অর্থাৎ 12 দিন, এক্ষেত্রে পৌরাণিক ব্যাখ্যায় 12 বছর, সেই 12 বছরের দৌড়ানোর ফসল হচ্ছে 4 প্রান্তে 4বার এই কলস, অমৃত কলস রাখেন দেবরাজের ইন্দ্রের পুত্র জয়ন্ত, এবং সেই সময়তে কয়েক ফোঁটা অমৃত পড়েও যায় 4 প্রান্তে। আর তার মধ্যে একটা হচ্ছে এই প্রয়াগরাজ, এছাড়াও রয়েছে হরিদ্বার রয়েছে, এছাড়াও রয়েছে আরও 2টো জায়গা, নাসিক এবং উজ্জয়িন। কিন্তু প্রয়াগরাজ সব থেকে বেশি পরিচিত এই কুম্ভের জন্য, কারণ প্রয়াগের এই কুম্ভ মেলা, এই মহাযোগ ভীষণ পবিত্র সনাতনীদের কাছে, কারণ এখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাই প্রয়াগরাজের এই সাগর সঙ্গমে কুম্ভ মেলা, যা কিনা এবার 144 বছর বাদে, তা নিঃসন্দেহে অত্যন্ত পবিত্র। রোগ মুক্তি, স্বপ্ন পূরণ এবং একই সঙ্গে দীর্ঘ জরা পাপ মুক্তি পর্যন্ত ঘটে এই পূর্ণ কুম্ভে একবার ডুব লাগালে। আর কুম্ভ মেলার সামনে এখানে লেজার রে অর্থাৎ লেজার রশ্মির মাধ্যমে এই গোটা পৌরাণিক ব্যাখ্যার গল্প দেখানো হচ্ছে এখন মাঝে মধ্যেই। কেমন সেটা চলুন দেখা যাক। भगवान ब्रह्मा नागों के देवता महाराज शेषनाग के यहाँ पहुंचे और उनसे कहा, हे आदिशेष, मैं यज्ञ करने हेतु इस सृष्टि में एक ऐसा स्थान ढूंढ रहा हूँ जो दिव्यता और पवित्रता की दृष्टि से सर्वोत्तम हो। क्या आप मुझे ऐसा कोई उपयुक्त स्थान बता सकते हैं जो सभी तीर्थों में सर्वश्रेष्ठ हो? আমরা এই যে ছবিটা দেখছি, এটা খোদ কিছুক্ষণ আগে যে পৌরাণিক ব্যাখ্যার কথা বলছিলেন স্বর্ণালী, এখানের যে ছবিটা লেজার শো যেটা আমরা দেখছিলাম, সেখানেও কিন্তু সেই পৌরাণিক কাহিনীগুলোই তুলে ধরা হচ্ছে, সরাসরি প্রয়াগরাজের ছবি, যাতে মানুষ জানতে পারেন যে 144 বছর পরে তারা যে কুম্ভ মেলায় এসেছেন তার মাহাত্ম্য ঠিক কোথায়, স্থান মাহাত্ম্যই বাকি। এবারে একটু আপনাদের জানাবো, আমরা তো সবাই জানি কুম্ভ মেলা, কিন্তু অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ এগুলো কিভাবে হয়, ঠিক এর পেছনে কি কি কারণ রয়েছে, এগুলোকে এই নামে বা কত বছরের ব্যবধানে এইগুলো হয়ে থাকে, কেনই বা হয়ে থাকে, একটু একটু করে দেখাই যে কোন কুম্ভ কখন হয়, কত বছর পরে পরে একটু একটু করে আপনাদের দেখাবো। কারণ সাধারণ মানুষ জানতে চান যে এই কুম্ভর কোথায় কি গুরুত্ব রয়েছে, কুম্ভের প্রকার কি। 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে হয় অর্ধকুম্ভ, 6 বছর অন্তর হরিদ্বার আর প্রয়াগে। এবার বলি পূর্ণকুম্ভ, 12 বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। 12 বছর অন্তর পূর্ণকুম্ভ যে যে জায়গাগুলোয় হয়, যেগুলোর কথা বলছিল স্বর্ণালী, যে 4টি জায়গা যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার এবং প্রয়াগ, এই 4 জায়গায় হয়ে থাকে। আর মহাকুম্ভ যেটা এবছর হচ্ছে, যেটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি, 144 বছর অন্তর হয় এই মহাকুম্ভ, যেটা প্রয়াগরাজে হয়। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যেহেতু প্রয়াগের ত্রিবেণী সঙ্গমেই হয়, যে বলছিল না স্বর্ণালী যে কেন ত্রিবেণী সঙ্গম এতটা গুরুত্বপূর্ণ, কেন মানুষ এই প্রয়াগরাজের দিকে তাকিয়ে থাকে, কেন এই 3 ধারায় নিজেদের পাপ, নিজেদের সমস্ত যা যা খারাপ লাগা সব কিছু ধুয়ে ফেলতে চায় মানুষ, কারণ এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3 ধারা তারা একত্রিত হয়েছে। এবারে বলি শুধুমাত্র প্রয়াগের ত্রিবেণী সঙ্গমেই হয় এই মহাকুম্ভ, যেটা আমরা বলছিলাম একটু আগে, শুধুমাত্র এখানেই হয়ে থাকে 144 বছর পর পর।
এবং সেই জায়গা থেকে আমরা যখন এই ছবিগুলো দেখছি, এই কথাগুলো বলছি, সেই জায়গা থেকে স্বর্ণালী অনেকগুলো বিষয় উঠে আসছে, অনেকগুলো কথা উঠে আসছে, অনেকগুলো গল্প উঠে আসছে, যেটা আমরা লেজার শোয়ের মধ্যে দিয়েও দেখতে পাচ্ছি। এবং এই কথাগুলোর তো কোনো শেষ নেই স্বর্ণালী, তাই তো? একদমই তাই। মহাকুম্ভ আর সেই মহাকুম্ভে মহা অমৃত স্নান যোগ, আর সেই মহাকুম্ভের মহা অমৃত স্নানের জন্য এই মুহূর্তে মহা মিলন ক্ষেত্র হয়ে গেছে আমাদের কুম্ভ। আর সেই কুম্ভের গ্রাউন্ড থেকে আমাদের প্রতিনিধি সন্তু সেখানকার ছবি তুলে ধরেছেন, কিভাবে দেশের বিভিন্ন প্রান্ত এসে মিলেছে, কিভাবে কোথাও আসলে কুম্ভ মেলার প্রাঙ্গণ হয়ে গেছে কোথাও গোটা দেশের জন্য একটা মিলন ক্ষেত্র, হিন্দুদের জন্য মিলন ক্ষেত্র। দেখুন সেই বিশেষ প্রতিবেদন। জাতীয় পতাকা নিয়ে, দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে র্যালি করছেন এখানকার সাধু সন্তরা। কত ফুটের পতাকা আমি দেখানোর চেষ্টা করব, যত দূর যাচ্ছি পতাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা নিয়ে দীর্ঘ যে র্যালি, সেই র্যালির ছবি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। হাতি নিয়ে এসেছেন সাধু সন্তরা, এই মুহূর্তে আশীর্বাদ করছে। ফুট নিয়ে মহারাজরা আসছেন, বজরংবলীর ছবি নিয়ে আসছেন। দীর্ঘ শোভাযাত্রা, সেই শোভাযাত্রার ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। ভাইরাল কালচার এই মহাকুম্ভের মহাযোগ সচরাচর আসে না, বারবারই আমরা বলছি 144 বছর বাদে এই যোগ, এবং নিঃসন্দেহে এর জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যন্ত লোক এসেছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে এই বিশেষ দিনে, মানে যেখানে আগামীকাল থেকে এই যোগ শুরু হচ্ছে, 144 বছর বাদে কুম্ভ মহাকুম্ভ মেলা, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কোন রাশি, কোন গ্রহের সরাসরি প্রভাব রয়েছে এই কুম্ভ মেলার সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক। মূলত যে 4টে জায়গা বলেছিলাম আমি, অর্থাৎ প্রয়াগ, নাসিক, উজ্জয়িন এবং হরিদ্বার, সেই 4টে জায়গার সঙ্গে কীভাবে রাশি এবং গ্রহের যোগসূত্র রয়েছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমার টিমকে বলবো একটা করে জিনিস প্লে করার জন্য। প্রথম যে বিষয়টার দিকে নজর রাখছি আমরা, সেটা হচ্ছে সূর্য মেষ রাশি, বৃহস্পতি সিংহ রাশি, এই দুটো যোগ থাকলে, অর্থাৎ সূর্য মেষ রাশি এবং বৃহস্পতি সিংহ রাশির যোগ থাকলে উজ্জয়িনীতে হয় এই কুম্ভ মেলা। 4 জায়গা রয়েছে, তাই উজ্জয়িনী শুধু নয়, এর পরের জায়গার নাম হচ্ছে প্রয়াগ। প্রয়াগ কখন হয়? প্রয়াগ হয় যখন, আমার টিমকে বলবো একটুখানি এগুলোকে প্লে করার জন্য, যখন সূর্য চন্দ্র মকর রাশি এবং বৃহস্পতি বৃষ রাশিতে আসে, সেই সময় প্রয়াগে অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ। শুধুমাত্র প্রয়াগ নয়, হরিদ্বার হলো, প্রয়াগ হলো, এরপর রয়েছে উজ্জয়িন হলো, প্রয়াগ হলো, এরপর রয়েছে হরিদ্বার। হরিদ্বারে হয় বৃহস্পতি কুম্ভ রাশি এবং সূর্য মেষ ও ধনু রাশিতে থাকলে, মেষ ও ধনু রাশিতে যখন সূর্য অধিস্থান করেন এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি অধিস্থান করছেন, সেই যোগে হচ্ছে হরিদ্বারে এই মহাকুম্ভ, এই কুম্ভ আর কি। এবং শেষ পর্যন্ত নাসিকে হচ্ছে ত্রিম্বকেশ্বরে যখন কুম্ভ মেলা হয়, সেটা কোন যোগ থাকে? যখন কর্কট রাশিতে থাকছে বৃহস্পতি এবং সিংহ রাশিতে থাকছে বৃহস্পতি এবং কর্কট রাশিতে থাকছে সূর্য বৃহস্পতির যোগ যখন সিংহ এবং কর্কট রাশিতে থাকছে, সেই সময় হচ্ছে ত্রিম্বকেশ্বর, নাসিকের ত্রিম্বকেশ্বরে এই কুম্ভ। অর্থাৎ প্রত্যেকটা বিষয় একে অপরের সঙ্গে ভীষণ রকমভাবে যুক্ত হয়ে রয়েছে। শুধু তাই নয়, এছাড়াও কিভাবে কত বছর বাদে এই হিসেব হয় এই কুম্ভের, কত বছর পরে অর্ধকুম্ভ এবং কত বছর বাদে পূর্ণ কুম্ভ এবং সেখান থেকে মহাকুম্ভ, সেই হিসেবটাও রয়েছে। আজ আরও একবার কুম্ভ মেলার সেই যোগ শুরু হওয়ার আগের দিন সেই হিসেবটা জানিয়ে নেওয়া যাক। বিশাখা সেই হিসেব দেবেন। একদমই তাই, অনেকগুলো অঙ্ক রয়েছে স্বর্ণালী, যে অঙ্কগুলোর ওপর নির্ভর করে পূর্ণকুম্ভ কিভাবে হবে, তারপরে কটা পূর্ণকুম্ভর পর আর একটা মহাকুম্ভ পাওয়া যাবে এবং তার মধ্যে অন্তর থাকবে কত বছরের এবং কেন, গোটাটাই আমরা বোঝাবো আপনাদেরকে। একটু বুঝুন যে ঠিক কী কারণে আমরা এই কথা বলছি, অঙ্কটা কেন বলছি। অঙ্ক থাকার পেছনেও তো যথেষ্ট কারণ থাকবে, সেই অঙ্কগুলো একটু বোঝানোর চেষ্টা করব। কুম্ভর অঙ্কটা কীরকম? 12 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি এবং 12 বছর অন্তর একটা পূর্ণকুম্ভ হচ্ছে। সেরকমভাবেই যখন ধরা যাক যে এবার যদি বারাণসীতে পূর্ণকুম্ভ হয়, তাহলে তারপর আরও 4টে যদি পূর্ণকুম্ভ হয়, তার মানে 4 × 12 = 48 বছরে 4টে পূর্ণকুম্ভ হবে। এরপর দেখুন
এই অঙ্কটা 48 বছর অবধি আপনি বুঝলেন যে 4টে পূর্ণকুম্ভ, 12 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি এবং তারপরে 48 বছরে 4টে পূর্ণকুম্ভ হলো। এরকমভাবেই 144 বছর পর একটা মহাকুম্ভ হয়, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ এবং 4টি পূর্ণকুম্ভ, অর্থাৎ 12 গুণ 4 48 বছর। বুঝতেই পারছেন। এরপরে এবারে যেখানে যেখানে পূর্ণকুম্ভ হয়ে থাকে, হরিদ্বার, নাসিক এবং সেই সঙ্গে প্রয়াগ এবং উজ্জয়িনী, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ। 4টি পূর্ণকুম্ভ অর্থাৎ 12কে 4 দিয়ে গুণ করুন, ফলাফল 48 বছর। সেই 48 বছর অন্তর পূর্ণকুম্ভ হচ্ছে, 4টি পূর্ণকুম্ভ হচ্ছে নাসিক, উজ্জয়িনী, হরিদ্বারে এবং প্রয়াগে। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে এই অঙ্ক হোক, পৌরাণিক ব্যাখ্যা হোক, বিভিন্ন গাথা হোক, সেইগুলোর টানে এবং তার মধ্যে অবশ্যই ত্রিবেণী সঙ্গমে নিজেদের পাপ ধোয়া হোক, আরোগ্য কামনা হোক, গৃহীর সংসার জীবন সুখী হওয়া হোক, যাই হোক না কেন, তারা আজকে উদ্দীপনার সঙ্গে, উন্মাদনার সঙ্গে মহাকুম্ভে এসেছেন। বহু মানুষ এখনও আসছেন, আজ রাতেও হয়তো বহু মানুষ আসবেন, 26 তারিখ পর্যন্ত, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বহু মানুষ আসবেন। কিন্তু এর পেছনে যে মানুষের উন্মাদনা, মানুষ এসে কি বলছেন, মানুষের বিভিন্ন রঙিন যে ছবিগুলো, সেগুলো তাদের মুখ থেকেই একটু তাদের মুডটা শুনুন। কুম্ভ হবার বড় কথা, নিজের মনের একটা আনন্দ পেলাম, মনের আনন্দ পেলাম। খুব ভালো লাগলো। আশা করছি কুম্ভতেও থাকবো, কুম্ভতেও স্নান করবো আমরা। এখানের একটা আলাদাই মাহাত্ম্য আছে, আমরা জানি। শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপুন জলে নামলাম, প্রচন্ড ঠান্ডা জল, বরফ ঠান্ডা, কিন্তু যেই আমরা ডুব দিয়ে উঠলাম শরীরটা মানে একদম হালকা হয়ে গেল। এতটাই মানে দারুণ দারুণ অভিজ্ঞতা। আশা প্রয়োজন, একদম একদম আশা প্রয়োজন। इतनी सुंदर व्यवस्था पहली बार देखी है कुंभ के अंदर, ऐसी व्यवस्था पहले कभी नहीं देखी। बहुत सुंदर व्यवस्था। हाँ, अद्वितीय, अद्भुत, अकल्पनीय। মহাকুম্ভে মহা অমৃত স্নানের জন্য দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন। সমস্ত দেশ কোথাও এই মুহূর্তে মিলে গেছে একটা বিন্দুতে, যার নাম হচ্ছে প্রয়াগরাজ। কিন্তু স্নানের আগে একবার জেনে রাখা দরকার যে এই স্নান কত প্রকার এবং কি কি। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 7 প্রকারের আছে স্নান, বিশেষত এই পবিত্র স্নান যেটাকে আমরা বলে থাকি। সেই শাস্ত্র অনুযায়ী স্নান কপ্রকার এবং কি কি এবার চলুন দেখে রাখা যাক। প্রথম হচ্ছে মন্ত্র স্নান, অর্থাৎ মন্ত্রের মাধ্যমে দেহকে পবিত্র করা, এটাকে মন্ত্র স্নান বলেই জানি আমরা। দ্বিতীয় রয়েছে ভৌম স্নান। এই ভৌম স্নান ভারী অদ্ভুত। ভৌম স্নান হচ্ছে পুরো শরীরে মাটি মেখে রাখা, মানে মাটি দিয়ে যে স্নান বলা যেতে পারে। অনেক বাবা, অনেক সাধুকে আমরা দেখি মাটি মেখে ঘুরে বেড়াচ্ছেন, সেটা আসলে ভৌম স্নানের অন্তর্গত। তৃতীয়ত রয়েছে আগ্নেয় স্নান, অর্থাৎ অগ্নি, ভয়ঙ্কর, রীতিমতো অগ্নির মাধ্যমে আগুনে নিজের শরীরকে শুদ্ধ করা এবং তারপর সে আগুনের ছাই মেখে তপস্যা করা, আরাধনা করা, সাধনা করা, এটা পড়ে আগ্নেয় স্নানের মতো। এরপর রয়েছে বায়ব্য স্নান। বায়ব্য স্নানটাও খুব সুন্দর। বায়ব্য স্নান হচ্ছে গরু চলাচল করে এমন এলাকায় শীতল বাতাসে শরীরকে শুদ্ধ করা, অর্থাৎ বাতাসে শরীর শুদ্ধ হচ্ছে, বাতাসেই স্নান হচ্ছে। এরপর হচ্ছে দিব্য স্নান। দিব্য স্নান কি? দিব্য স্নান হচ্ছে অল্প জল ছিটের মাধ্যমে, অল্প জলের ছিটে দিয়ে শরীরকে সেই স্নান করে নেওয়া। অল্প জলের ছিটে, অনেক সময় আপনারা দেখেন যে জপ বা ধ্যান করার সময় অল্প জল একটুখানি মুখে বা মাথায় ছিটিয়ে নেওয়া হয়, এটাকে কিন্তু বলা হয় দিব্য স্নান। জপ করার আগে, মন্ত্র পড়ার আগে, হোম যজ্ঞে বসার আগে কিন্তু এই স্নান হয়। এছাড়া বারুণ স্নান। বারুণ স্নান কি? পুরোপুরি জলে নিমজ্জিত হয়ে ডুব লাগিয়ে, মাথা পর্যন্ত ভিজিয়ে ডুব লাগিয়ে যে স্নান, তাকে বলে বারুণ স্নান। মূলত এই মহাকুম্ভে কিন্তু বারুণ স্নানের যোগই রয়েছে। এরপর লাস্ট মানস স্নান। বিষ্ণুর চিন্তার মাধ্যমে মন, হৃদয় এবং আত্মাকে শুদ্ধ করা। এই স্নান আসলে সাধনা, এই স্নান আসলে ধ্যান, যে ধ্যানের মাধ্যমে মাথা, মন এবং আত্মাকে শুদ্ধ করা হয়, তাকে বলা হয় মানস স্নান। এই স্নান 7 প্রকারের স্নান, শুধুমাত্র স্নান নয়। আজকে বিশেষ দিনে চলুন জেনে নেওয়া যাক যে তিথি অনুযায়ী কোন কোন স্নান সাধারণত হয়ে থাকে। তিথি অনুযায়ী যদি আমরা স্নানের দিকে নজর রাখি, তাহলে প্রথমেই যে স্নান আসছে তিথি অনুযায়ী, প্রথমেই আসে শাহী স্নানের কথা। এবারে মহাকুম্ভে 3টি শাহী স্নান রয়েছে।
কি কি সেই 3টে শাহী স্নান আমি দেখছিলাম। একটা 14 জানুয়ারি, অর্থাৎ আগামীকাল যখন মহাকুম্ভের যে যোগ শুরু হচ্ছে তার পরের দিনই, যেটা 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, সেদিন রয়েছে প্রথম শাহী স্নান। দ্বিতীয় শাহী স্নান রয়েছে 29শে জানুয়ারি, এদিন রয়েছে মৌনী অমাবস্যা, সেদিন রয়েছে দ্বিতীয় শাহী স্নান। এবং তৃতীয় অর্থাৎ শেষ শাহী স্নান রয়েছেন 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সেদিন রয়েছে তৃতীয় শাহী স্নান। এছাড়া অন্যান্য স্নানও রয়েছে, যেরকম পৌষ পূর্ণিমা স্নান রয়েছে, আঁচল সপ্তমী স্নান রয়েছে, মাঘী পূর্ণিমা স্নান রয়েছে এবং মহাসাবিত্রী স্নানও রয়েছে। আমি এই স্নানগুলো সম্পর্কে জানবো বিশাখার কাছ থেকে। বিশাখা, দেখো তুমি এতগুলো স্নানের কথা বললে, সেই কারণেই বোধহয় বলা হয় চলো একটু কুম্ভ স্নান করে আসি। তো এই যে চলো একটু কুম্ভ স্নান করে আসি বলে যারা মহাকুম্ভের পথে রওনা দিয়েছেন, সেই পথটা কেমন, সেখানে যারা গিয়েছেন তাদের বিভিন্ন মুহূর্তের ছবিটা কেমন একটু দর্শকদের দেখানো যায়। দেখো স্বর্ণালী, আমরা যত রহস্যের কথা বলি, গাথার কথা বলি, একদম এই যে কুয়াশা ঘেরা সকাল, তারপর আস্তে আস্তে দিনের আলোটা ফোটে, তারপর আঁধার হয়, আলো জ্বলে, সব মিলিয়েই যেন মায়ানগরী প্রয়াগরাজ। একদমই তাই। আর সেই মায়ানগরী প্রয়াগরাজে মহাকুম্ভের মহা অমৃত স্নানের প্রত্যেক মুহূর্তের মেগা কভারেজ থাকছে রিপাবলিক বাংলায় আগামীকাল ভোর থেকে। এখন সময় আপাতত বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।